আগের বাড়তি ভাড়া বা ওয়েবেল সিস্টেম যেখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেখানে নতুন করে ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক। ই টিকিটিং কেন বাধ্যতামূলক করা গেল না? এই অনিয়মের পেছনে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো যৌথ সিস্টেম কি কাজ করে? একটি সিটি সার্ভিস বাস নির্দিষ্ট রুটে দিনে অন্তত 5টা ট্রিপ দেয়, অর্থাৎ একটা বাসকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই বাসগুলো প্রতি লিটার ডিজেলে মাত্র 3 থেকে 4 কিলোমিটার চলে, অর্থাৎ দিনে একটি বাসের অন্তত 50 থেকে 60 লিটার ডিজেলের প্রয়োজন হয়। লিটারে 15 টাকা বাড়ায় একটি বাসের দৈনিক খরচ বাড়ছে 750 থেকে 900 টাকা, মাসে যা প্রায় 27,000 টাকা। এই ঘাটতি মেটাতে বাস মালিকরা ভাড়া বাড়ানোর জন্য আবেদন করেছেন সরকারের কাছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে, প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়তে পারে 22 পয়সা। এ নিয়ে 19 এপ্রিল রাতে বিআরটিএ বাস মালিকদের প্রায় 2 ঘন্টা বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি। কিন্তু বাস ভাড়া কিলোমিটারে 22 পয়সা বাড়ানো কতটা যৌক্তিক? জ্বালানি তেলের মূল্য 1 টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া 1 পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এক্ষেত্রে ডিজেলের দাম লিটারে 15 টাকা বৃদ্ধির ফলে ভাড়া 15 পয়সা বাড়ানোর বিষয়টি আসতে পারত। 2022 সালের 5 আগস্ট ডিজেলের দাম প্রতি লিটারে 1 লাফে 34 টাকা বাড়িয়ে 114 টাকা করেছিল তৎকালীন সরকার। এর পরপরই পরিবহন মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দেন। পরে পরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি সর্বোচ্চ 40 পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওই আগস্টেই ডিজেলের দাম বাড়ানোর 25 দিনের মাথায় তা আবার কমিয়েছিল সরকার। প্রতি লিটারে দাম 5 টাকা কমিয়ে 115 টাকা করা হয় 29 আগস্ট। এরপর 1 সেপ্টেম্বর ডিজেল চালিত বাস মিনিবাসের ভাড়া 5 পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার, কিন্তু তা মানেননি পরিবহন মালিক শ্রমিকেরা। 2024 সালের 1 এপ্রিল প্রতি লিটার ডিজেলের দাম আরও 3 টাকা কমিয়ে নির্ধারিত হয় 106 টাকায়। সেদিন পরিবহনের ভাড়া 3 পয়সা কমানোর সিদ্ধান্ত দেয়া হলেও তা কার্যকর হয়নি। এবারে আসা যাক, বাসের ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ালে আমাকে বা আপনাকে ঠিক কত টাকা বেশি ভাড়া দিতে হবে? আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব প্রায় 13 কিলোমিটার। ঢাকা শহরে মিনি বাসের জন্য নির্ধারিত ভাড়া 2 টাকা 50 পয়সা। সে হিসেবে ভাড়া দাঁড়ায় 32 টাকা 50 পয়সায়। এক্ষেত্রে 22 পয়সা বাড়ালে ভাড়া লাগবে 35 টাকা। যদিও এখনই আপনি দেখতে পাবেন এই পথে একজন যাত্রীকে গুনতে হচ্ছে কোম্পানি ভেদে 40 টাকা পর্যন্ত। অর্থাৎ কাগজে কলমে ভাড়া বাড়ার আগেই কিন্তু যাত্রীর পকেট থেকে এতদিন বাড়তি টাকা নিয়ে নিচ্ছে পরিবহন খাত। আবার ঢাকার ফার্মগেট থেকে সাভারের দূরত্ব প্রায় 19.5 কিলোমিটার। এই পথে বা এই গন্তব্যের ভাড়া নেওয়া হচ্ছে 50 টাকা। এমনকি সাভার বাস স্ট্যান্ডের 3 থেকে 4 কিলোমিটার আগে নেমে গেলেও একই ভাড়া নেওয়া হয়। রাজধানীর অনেক রুটের বাস সার্ভিস আবার চলছে ওয়েবিল সিস্টেমে। সেখানে কিলোমিটার প্রতি ভাড়ার কোনো তোয়াক্কা না করেই ওয়েবিল অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। একটা ওয়েবিল স্টপেজে ভাড়া বেড়ে যায় 10 থেকে 15 টাকা। আপনি একটা ওয়েবিল স্টপেজ পেরিয়ে গেলেই যেখানেই নামবেন গুনতে হবে পরের ওয়েবিল স্টপেজ পর্যন্ত পুরো ভাড়াটাই। যদিও ওয়েবিল প্রথা বাতিল করেছিল সরকার, কিন্তু তদারকির অভাবে এই সিস্টেম এখনও কার্যকর আছে, আর যাত্রীদের তা মেনেও নিতে হচ্ছে। ভাড়া নৈরাজ্যের এই চিত্র নতুন কিছু নয়। 2022 সালের এক প্রতিবেদনে যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছিল, রাজধানীর গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে প্রতিদিন প্রায় 182 কোটি 42 লাখ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। আবারও বলি, 182 কোটি 42 লাখ টাকা। এর মধ্যে শুধু বাস ও মিনি বাসেই প্রতিদিন প্রায় 8.5 কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়। প্রশ্ন ওঠে, যেখানে আগে থেকেই নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে, সেখানে নতুন করে ভাড়া বাড়ানোর দাবি কতটা নৈতিক? বিআরটিএর বাস ভাড়া নির্ধারণের ব্যয় বিশ্লেষণ করলে কিছু আজগুবি তথ্য বেরিয়ে আসে। মহানগরে চলাচলকারী একটি নতুন বাসের দাম ধরা হয় 35 লাখ টাকা এবং এর আয়ুষ্কাল ধরা হয় 10 বছর। অথচ ঢাকায় 35 লাখ টাকা দামের নতুন কোনো বাস আপনার আমার চোখেই পড়বে না। অধিকাংশ বাসই রংচটা, লক্কর ঝক্কর আর জরাজীর্ণ।
সরকার আইন করেছে বাস ২০ বছর যাবৎ চলতে পারবে, অথচ ভাড়ার নির্ধারণ করা হচ্ছে ১০ বছরের হিসাব ধরে। অর্থাৎ ১১ থেকে ২০ বছর বয়সী লক্কর ঝক্কর বাসেও যাত্রীকে গুনতে হচ্ছে নতুন বাসের মতো একই ভাড়া। ভাড়া নির্ধারণের সময় বলা হয় বাসগুলো প্রতি ২৫ দিনে এবং প্রতি ৩ মাসে রক্ষণাবেক্ষণ করবে, যার ব্যয় ধরা হয়েছে ৪০,০০০ টাকা। অথচ ঢাকার বাসগুলোর দৃশ্যমান অবস্থা এই ব্যয়ের দাবির সাথে মোটেও খাপ খায় না। আবার গ্যারেজ ভাড়ার নামে আলাদা ব্যয় ধরা হলেও অধিকাংশ বাস আপনি আমি সবাই দেখি সড়ক দখল করেই পার্ক করা হচ্ছে রাতের বেলায়। ইঞ্জিন ওভারহোলিং বা শ্রমিকদের উৎসব বোনাসের যে খরচ ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়, বাস্তবে শ্রমিকরা কি সেই সুবিধা পাচ্ছেন? দেশের পরিবহন শ্রমিকদের সিংহভাগই প্রাতিষ্ঠানিক নিয়োগপ্রাপ্ত নন, তারা মজুরি পান দিনের হিসেবে। এই যে কাগজে কলমে দেখানো কাল্পনিক ব্যয়, এর বোঝা শেষ পর্যন্ত বইতে হচ্ছে আপনার আমার মতো সাধারণ যাত্রীকেই। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বেশ ঘটা করে চালু হয়েছিল ই টিকিটিং ব্যবস্থা। শুরুতে যাত্রী ও মালিকপক্ষ আগ্রহ দেখালেও বছর না গড়াতেই এটি অকার্যকর হয়ে যায়। ২০২২ সালে ৪০টি রুটে এই পদ্ধতি চালু হলেও এখন কোনো বাসেই ই টিকিটিং সার্ভিস নেই। আপনি খুব কম বাসেই দেখবেন ভাড়ার চার্ট আছে, অথচ ভাড়ার চার্ট না থাকা আইনের চোখে অপরাধ। আর আপনি যখন ভাড়ার চার্ট দেখতে চাইবেন, কন্ডাক্টর আপনাকে বলবে আপনার ফোনেই দেখে নেন। একজন যাত্রী যখন ই টিকিটিং এর কথা বলেন, তখন কন্ডাক্টর বা হেল্পাররা মারমুখী আচরণ করেন। এই চিত্র নিত্যদিনের। তবে কি এই ডিজিটাল ব্যবস্থাটি পরিকল্পিতভাবেই ব্যর্থ করা হয়েছে যাতে ভাড়া নৈরাজ্য জারি রাখা যায়? শেষে এসে কয়েকটা প্রশ্নই রাখি। আগের বাড়তি ভাড়া বা ওয়েবেল সিস্টেম যেখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেখানে নতুন করে ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক? ই টিকিটিং কেন বাধ্যতামূলক করা গেল না? এই অনিয়মের পেছনে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো যৌথ সিস্টেম কি কাজ করে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।